সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আমি আবারও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে, এবং খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আলোচনা করতে, এবং খুবই ইন্টারেস্টিং একটা টপিক, যেটা অবশ্যই তোমাদের ভালো লাগবে। এবং এটা যদি ভালো লাগে তাহলে তুমি ভবিষ্যতে 11-12-এ সায়েন্স অবশ্যই পড়বে এবং আগ্রহের সঙ্গে তুমি তোমার পড়াশোনা চালিয়ে যাবে। কারণ আজকে আমরা পড়তে চলেছি চলতড়িৎ, অর্থাৎ কারেন্ট ইলেকট্রিসিটি। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। যাদের এগুলো চ্যাপ্টার ভালো লাগবে সে হবে পিওর সায়েন্সের ছেলে। শুরু করে দিই। আজকে আমাদের বিষয় হলো চলতড়িৎ বা কারেন্ট ইলেকট্রিসিটি। এর মধ্যে আজকে আমাদের টপিকে কী কী ক্লিয়ার করব সেগুলো দেখে নাও। আজকে বলবো তড়িৎ বা বিদ্যুৎ কী এবং এর প্রকারভেদ। বেসিক ফিজিক্যাল সায়েন্সের বেসিক বিষয়গুলো আমাদের জানতেই হবে, তাহলে আমাদের ভালোবাসা বাড়বে ফিজিক্যাল সায়েন্সের প্রতি। তড়িৎ আধান কী, প্রকারভেদ, এককের মধ্যে সম্পর্ক এবং তার মাত্রা সংকেত। একদম যদি তোমরা সব ভিডিওটা দেখো তাহলে মাধ্যমিকে যা যা আসবে এর বাইরে থেকে কোনো প্রশ্ন আসবে না। স্থির তড়িৎবিদ্যার মৌলিক সূত্র, একটা সূত্র আছে একদম ভেরি ইজি, কিন্তু অনেকেই ভুল করে, এত সহজ তা সত্য, সেটাও আমরা শিখবো। কোয়ান্টাইন নীতি, কার আধানের কোয়ান্টাইন নীতি, সেটা আমরা শিখবো। এর রাশিমালা দিয়ে দিচ্ছি, এটাও আমরা বুঝবো এবং কয়েকটা গাণিতিক সমস্যা করে নেব। তারপরে আমরা দেখব কুলম্বের সূত্র এবং প্রযোজ্যতা। আমরা নিজের ক্লাসে পড়েছি, আবার দেখে নেবো, আবার আছে ক্লাস 10, এখান থেকে অঙ্কও আসতে পারে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমেই শুরু করি তড়িৎ বা বিদ্যুৎ দিয়ে। তড়িৎ বা বিদ্যুৎ সেটা কি? তড়িৎ বা বিদ্যুৎ কী জিনিস সেটা আমরা বুঝব। তড়িৎ বা বিদ্যুৎ, তড়িৎ বা বিদ্যুৎ হলো আধানের, তড়িৎ বা বিদ্যুৎ হলো, লিখে নিই, আধানের বা চার্জের উপস্থিতি অথবা আধান বা চার্জের উপস্থিতি অথবা এর গতির ফলে, সৃষ্টি এক প্রকার শক্তি। তাহলে কি হলো? আমরা এক কথায় বলতে পারি তড়িৎ বা বিদ্যুৎ হলো এক প্রকার শক্তি। আমরা জানি কারেন্ট, ইলেকট্রিক শক্তির অনেক প্রকার, কি বলে আপনার আছে, কি বলে রূপ আছে, শক্তির অনেক রূপ আছে। তার মধ্যে আমরা জানি বায়ু শক্তি, তাপ শক্তি, আলোক শক্তি, সেই মতোই রাসায়নিক শক্তি, শব্দ শক্তি, তার মতোই তড়িৎ হলো কিন্তু এক প্রকার শক্তি। কিন্তু সেটা কিভাবে তৈরি হয়? সেটা হচ্ছে আধান বা চার্জের উপস্থিত থাকলে হয়। শুধু যদি উপস্থিত থাকলে তাহলে একরকম হয়, সেটা প্রকারভেদ আমরা এখনই পড়বো। এবং এর গতি যদি গতিশীল থাকে তাহলে এর গতির ফলে যে সৃষ্টি হয় এক প্রকার শক্তি, সেটা হলো আমার তড়িৎ বা বিদ্যুৎ। বা আরেকটা এর জিনিস মনে রাখতে পারি, বা ইলেকট্রনের গতি, ইলেকট্রনের গতিকে, তারের মধ্যে কোনো পরিবারের মধ্যে দিয়ে ইলেকট্রনের গতিকে আমরা কি বলতে পারি? তড়িৎ বলতে পারি, তড়িৎ বা বিদ্যুৎ বলতে পারি। ইলেকট্রনের গতিকেও আমরা তড়িৎ বা বিদ্যুৎ বলতে পারি। এই যে পরিবাহী তারের মধ্যে দিয়ে ইলেকট্রনের প্রবাহ হচ্ছিল, তো কারেন্ট আসছে, এটা হলো তড়িৎ বা বিদ্যুৎ। প্রকারভেদ যদি করি আমরা, দুই প্রকার। কি কি? একটা হচ্ছে স্থির তড়িৎ, হচ্ছে চলতড়িৎ। যেহেতু এই চ্যাপ্টারে আমরা বেশিরভাগটাই চলতড়িতের অংশ পড়বো, অর্থাৎ কারেন্ট ইলেকট্রিসিটি, তাই এই চ্যাপ্টারের নাম হয়েছে চলতড়িৎ। স্থির তড়িৎ কাকে বলে? স্থির তড়িতের ইংরেজি হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক্স। কাকে বলে ইলেকট্রোস্ট্যাটিক্স? যে তড়িৎ কোনো বস্তুতে বা কোনো পরিবাহিতে উৎপন্ন হয়, যদি এক পরিবাহিত উৎপন্ন হয় তো সে পরিবাহিত হবে, তাই তো? তাহলে কোনো বস্তুতে বা কোনো পদার্থে উৎপন্ন হয়ে কীভাবে উৎপন্ন হবে? ঘর্ষণের ফলে বা বাইরে থেকে আধান দেওয়ার ফলে, বা যে কোনো পদ্ধতি হতে পারে। যদি কোনো বস্তুতে তড়িৎ উৎপন্ন হয় সেই জায়গার মধ্যে আবদ্ধ থাকে, যদি পরিবাহিত না হয়, তাকে স্থির তড়িৎ বলে। নামের সঙ্গে আমরা বুঝতে পারছি কোনো বস্তুতে উৎপন্ন হলো এবং এখানেই স্থির থাকলো, সেটা হলো স্থির তড়িৎ। আমরা পড়বো কুলম্বের সূত্র, এই স্থির তড়িতের ক্ষেত্রে প্রযোজ্য, চলতড়িতের ক্ষেত্রে প্রযোজ্য নয়। কুলম্বের সূত্র আমরা পড়বো, অর্থাৎ কুলম্বের সূত্রটা স্থির তড়িতের একটা অংশ। বোঝা গেল?
আর চল তড়িৎ কি, যে তড়িৎ কোনো জায়গায় স্থির থাকে না থেকে দূরবর্তী অংশ সেটা হচ্ছে পরিবাহী তারের মধ্যে দিয়ে পরিবাহিত হতে পারে। যেমন ফারাক্কায় আমাদের কারেন্ট উৎপন্ন হয়ে আমাদের এখানে চলে আসছে, তাপবিদ্যুৎ কেন্দ্র ফারাক্কা থেকে আমরা পরিবাহী তারের মধ্যে এনেছি এবং এই যে লাইট, ফ্যান, বাল্ব, টিভি সবগুলো আমরা চালাচ্ছি এই চল তড়িতের মাধ্যমে, কারেন্ট ইলেকট্রিসিটির মাধ্যমে। তাহলে আমরা তড়িৎ বা বিদ্যুৎ কি বুঝতে পারলাম যে আধান বা চার্জের উপস্থিতি অথবা এর গতির ফলে সৃষ্টি এক প্রকার শক্তি। ঠিক আছে, ইলেকট্রনের গতিকেও আমরা তড়িৎ বা বিদ্যুৎ বলতে পারি সংক্ষেপে। দুই প্রকার, স্থির তড়িৎ, চল তড়িৎ। স্থির তড়িৎ কাকে বলে? যে তড়িৎ কোনো বস্তুর মধ্যে উৎপন্ন হয় সেখানে আবদ্ধ থাকে তাকে স্থির তড়িৎ বলে। আর যে তড়িৎ একটা জায়গায় স্থির না থেকে দূরবর্তী অঞ্চলে পর্যন্ত কোনো পরিবাহী তারের মধ্যে দিয়ে যেতে পারে তাকে আমরা চল তড়িৎ বা পরিবাহী তড়িৎ বলি বা কারেন্ট ইলেকট্রিসিটি বলি। ঠিক আছে, এরপরে আমরা চলে আসব তড়িৎ আধান বা ইলেকট্রিক চার্জ কি সেটা সম্পর্কে জেনে নেব। তড়িৎ আধান বা ইলেকট্রিক চার্জ, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বেসিক কনসেপ্ট, এগুলো অবশ্যই মনে রাখতে হবে। তড়িৎ আধান, তড়িৎ আধান এটাকে ইংরেজিতে বলছে ইলেকট্রিক চার্জ, ইলেকট্রিক চার্জ, ইলেকট্রিক চার্জ, ইলেকট্রিক চার্জ। তড়িৎ আধান বা ইলেকট্রিক চার্জ কি? তড়িৎ আধান বা ইলেকট্রিক চার্জ হলো বস্তুর একটি মৌলিক ধর্ম। মনে রাখবো, এটা হলো বস্তুর একটি মৌলিক ধর্ম। বস্তুর একটি মৌলিক ধর্ম কেন লিখে দিচ্ছি? কারণ এই বেসিক সংজ্ঞাগুলো অনেক সময় ছাত্রগুলো ভুল করে, তার জন্য আমি লিখে দিচ্ছি, তোমরাও লিখে নিতে পারো এবং প্র্যাকটিস করতে পারো। যার কারণে কি হয়? যার কারণে বস্তুটির তড়িৎ বল অনুভব করে, তড়িৎ বল অনুভব করে বা অন্য বস্তুকে তড়িৎ বল প্রয়োগ করে। তাহলে তড়িৎ আধান হলো বস্তুর একটি মৌলিক ধর্ম, যার কারণে বস্তুটি তড়িৎ বল অনুভব করতে পারে, অর্থাৎ একটা বল অনুভব করে, আকর্ষণ বিকর্ষণ, বা অন্য কোনো বস্তুকে সে কি করতে পারে? অনায়িত বস্তুর সঙ্গে আমরা জানি আহিত বস্তুর আকর্ষণ বিকর্ষণ হয়, পড়বো আমরা। হ্যাঁ, সেটাই হচ্ছে তড়িৎ আধান। আরও বিভিন্নভাবে সংজ্ঞায়িত দেওয়া যেতে পারে একটা মৌলিক ধর্ম। ঠিক আছে, তড়িৎ আধান হলো কোনো বস্তুর একটা মৌলিক ধর্ম, এই ধর্মটা যদি লাভ করে তাহলে কী হবে? সে একটা বল অনুভব করে। আমরা জানি বলের সম্পর্কে আমার ধারণা আছে, আবার আমরা জানি বল, আকর্ষণ বল, বিকর্ষণ বল, দুই ধরনের বল হয় এবং দুই ধরনের বলই আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সে পাই, অর্থাৎ স্থির তড়িতে আমরা দুই ধরনের বলই পাই। ঠিক আছে, তাহলে বুঝতে পারলাম, মোটামুটি বুঝতে পারলাম তড়িৎ বল অনুভবও করতে পারে বা তড়িৎ বল প্রযুক্ত করতে পারে। ঠিক আছে, এরপরে আমরা জেনে নেব যে তড়িৎ আধান কয় প্রকার, প্রকারভেদ। বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন বলে একজন ভদ্রলোক, একজন সায়েন্টিস্ট তড়িৎ আধানকে দুই ভাগে ভাগ করেছে। একটা ধনাত্মক তড়িৎ আধান, ধনাত্মক তড়িৎ আধান, দুই নম্বর হচ্ছে ঋণাত্মক তড়িৎ আধান। ঋণাত্মক তড়িৎ আধান এটাকে আমরা বলতে পারি পজিটিভ, এটাকে বলতে আমরা নেগেটিভ। ধনাত্মক তড়িৎ আধান এবং ঋণাত্মক তড়িৎ আধান, এর একক কি? একক ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাধ্যমিক পরীক্ষায় অনেকবার এসেছে। একক আমরা মনে রাখবো অবশ্যই। একক এসআই পদ্ধতিতে, এসআই পদ্ধতিতেই বেশি মনে রাখতে হয় এবং বেশি প্রয়োগ হয়, সেটা হচ্ছে কুলম্ব। কুলম্ব, যেটাকে আমরা সি দ্বারা ডিনোট করি। আর সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে, সিজিএস পদ্ধতিতে তড়িৎ আধানের একক কি? স্টেট কুলম্ব বলতে পারি আমরা, স্টেট কুলম্ব বা ইএসইউ, এটা সংক্ষেপে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট দিয়েও আমরা এটাকে প্রকাশ করতে পারি। ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, ইএসইউ বা ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। ঠিক আছে, আমরা জানবো 1 কুলম সমান কত স্টেট কুলম, স্টেট কুলম কত স্টেট কুলম বা কত ইএসইউ। এটা কি করে পাবো? এটাকেই বলে হচ্ছে আধানের এসআই এবং সিরিজ এককের মধ্যে সম্পর্ক, রিলেশন বিটুইন আধানের এসআই এবং সিরিজ এককের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, এটা করে দেখবো এখনই। তাহলে এটা মিশিয়ে দিলাম। আমরা কি জানি? আমরা যদি দেখি
যে এসআই পদ্ধতিতে একটি ইলেকট্রনের আধানের মান কত? এসআই পদ্ধতিতে একটি ইলেকট্রন এর আধানের মান হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। সবার জানা আছে এই মানটা। এবং সিজিএস পদ্ধতিতে একটি ইলেকট্রনের আধানের মান কত? 4.8 ইন্টু 10⁻12 ESU। কি সবার জানা আছে তো? সবার জানা আছে? এই মানটা হবে -12 হবে না, 10 হবে, 10। তাহলে আমরা এই দুইটা মানে তো একটা ইলেকট্রনের আধান, তাই না? একটা ইলেকট্রন, একটি ইলেকট্রন, তাহলে এখানেও একটা ইলেকট্রন আধান মান, তাহলে দুটো ইকুয়াল করতে পারি। তো 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম ইজ ইকুয়াল টু 4.8 ইন্টু 10⁻10 ESU বা স্টেট সি অর্থাৎ স্টেট কুলম। তাহলে 1C ইজ ইকুয়াল টু 4.8 ইন্টু 10⁻10 বাই 1.6 ইন্টু 10⁻19। ওকে, স্টেট কুলম। তাহলে 1 কুলম, এটা যদি কাটি দশমিক উড়ে যাচ্ছে, 316 কত? 318 8, 348, 3 ইন্টু 10⁻10 প্লাস 19। তাহলে 1 কুলম ইজ ইকুয়াল টু 3 ইন্টু 10⁹ স্টেট কুলম। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, দিস ওয়ান ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় আসতে পারে। হ্যাঁ, না হলেও অন্যান্য প্রমাণ করার ক্ষেত্রে আমার এইটা লাগবেই। হ্যাঁ, 1 কুলম ইজ ইকুয়াল টু 3 ইন্টু 10⁹ স্টেট কুলম। মানগুলো মনে রাখতে হবে যে এসআই পদ্ধতিতে একটি ইলেকট্রনের আধানের মান 1.6 ইন্টু 10⁻19 কুলম এবং সিজিএস পদ্ধতিতে একটি ইলেকট্রনের মান হচ্ছে 4.8 ইন্টু 10⁻10 ESU বা স্টেট কুলম। ঠিক আছে, তাহলে আমরা জেনে নিলাম একটা ইলেকট্রনের আধানের এসআই এবং সিজিএস পদ্ধতিতে এককের মধ্যে সম্পর্ক কি। লাস্ট একটা জিনিস আমাদের জানতে হবে, মাত্রিয় সংকেত। মাত্রিয় সংকেত কি করে পাবো আমরা? এরপরে আমরা পড়বো I সমান Q/T। I সমান Q কি? তড়িৎ প্রবাহ মাত্রা রাশিমালা। এখান থেকে তাহলে কিউটা কি হবে? এই কিউটাই হচ্ছে তড়িৎ আধান। কিউ দ্বারা আমরা তড়িৎ আধানকে ডিনোট করি IT। তাহলে মাত্রিয় সংকেত হবে I∠T। এটা হচ্ছে মাত্রিয় সংকেত। মাত্রিয় সংকেত কার? তড়িৎ আধানের। তড়িৎ আধানের মাত্রিয় সংকেত হচ্ছে IT। যাক, পরে আবার আসবে, তখন আমাদের ডিটেলস হবে। তাহলে আমরা তড়িৎ আধান সম্পর্কে আমাদের বেসিক যে জিনিসগুলো, এককের মধ্যে সম্পর্ক এবং মাত্রিয় সংকেত জানা হয়ে গেছে এবং তড়িৎ আধান কাকে বলে সেটাও জানা হয়ে গেছে। এরপরে আমরা জেনে নিব যেটা আমাদের আলোচ্য বিষয় ছিল, স্থির তড়িৎ বিজ্ঞানের মৌলিক সূত্র। স্থির তড়িৎ বিজ্ঞানের মৌলিক সূত্রটা কি সেটা আমরা দেখে নেব। স্থির তড়িৎ বিজ্ঞানের মৌলিক সূত্র। স্থির তড়িৎ বিজ্ঞানের মৌলিক সূত্র। স্থির তড়িৎ বিজ্ঞানের মৌলিক সূত্র। স্থির তড়িৎ বিজ্ঞানের মৌলিক সূত্র এটা কি? একদম ভেরি ভেরি ইজি। আমি কতগুলো আধান লিখে নিচ্ছি, পজিটিভ ও পজিটিভ, নেগেটিভ ও নেগেটিভ, তারপর হচ্ছে পজিটিভ ও নেগেটিভ, নেগেটিভ ও পজিটিভ। এরকম কেস হতে পারে কি, আমার কাছে একটা ধনাত্মক আধান থাকতে পারে আর একটা ধনাত্মক থাকতে পারে, দুটাই ঋণাত্মক থাকতে পারে, একটা ধনাত্মক একটা ঋণাত্মক থাকতে পারে, একটা ঋণাত্মক একটা ধনাত্মক থাকতে পারে। এখানে আমি কি দেখব আকর্ষণ না বিকর্ষণ? এই দুই জায়গায় দেখব আমরা বিকর্ষণ বল, তাই না? বিকর্ষণ বল। আর এই জায়গায় কি দেখব আমরা? আকর্ষণ বল। আকর্ষণ বল, মনে থাকবে? তাহলে এটাকে আমরা যদি ভাষায় লিখি সেটাই হবে আমার স্থির তড়িৎ বিজ্ঞানের মৌলিক সূত্র। কি হবে তাহলে ভাষাটা? সেটা হবে সম আধান, দিস ওয়ান পজিটিভ পজিটিভ নেগেটিভ নেগেটিভ, অর্থাৎ সম আধান পরস্পরকে বিকর্ষণ করে এবং বিষম আধান পরস্পরকে আকর্ষণ করে। প্লাস প্লাস মাইনাস মাইনাস বিকর্ষণ, একই জিনিস একই জাতের জিনিস বিকর্ষণ করছে, কিন্তু যদি সেটা বিপরীতধর্মী হয় তাহলে সেটা কি করছে? আকর্ষণ করছে। বুঝতে পারলাম? এটাই হচ্ছে স্থির তড়িৎ বিজ্ঞানের মৌলিক সূত্র। সম আধান পরস্পরকে বিকর্ষণ করে এবং বিষম আধান পরস্পরকে আকর্ষণ করে। ঠিক আছে, এবার আমরা দেখব, এটা বোঝা গেল এইটুকুই। হ্যাঁ, স্থির তড়িৎ বিজ্ঞানের মৌলিক সূত্র এইটুকুই, এর বাইরে কিছু না। এরপরে আমরা দেখব হচ্ছে আধানের কোয়ান্টায়ন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তড়িৎ আধানের কোয়ান্টায়ন। আধানের কোয়ান্টায়ন।
নীতি, আধানের কোয়ান্টাম নীতি। এটা কি দ্বারা প্রকাশ করা হয়? কিউ সমান প্লাস মাইনাস এন ই। কিউ মানে কি? মোট তড়িৎ আধান, তড়িৎ আধান, মোট তড়িৎ আধান। আর এখানে হচ্ছে ইটা কি? ইটা হচ্ছে ইলেকট্রনের আধানের মান, আধানের মান, যেটা হচ্ছে 1.6 × 10⁻⁻19 এসআইতে নেগেটিভ ইন্টু আর ও বা আমরা ধরতে পারি 4.8 × 10⁻10 ইএসসি, একটা ইলেকট্রনের আধানের মান, তাই তো। আর কি এন, এন হচ্ছে এর মান হচ্ছে +-1 হতে পারে, +-2 হতে পারে, +-3 হতে পারে। হ্যাঁ, একটা ইলেকট্রন থাকতে পারে, দুটো ইলেকট্রন, এটা এই রাশিমালা থেকে আমরা আধানের কোয়ান্টায়ন বলতে পারি। কোয়ান্টা যেটা ফোটনের ক্ষেত্রে প্রযোজ্য হয়, তোমরা পরের ক্লাসে পড়বে। হ্যাঁ, সেটাই হচ্ছে কি, তাহলে কোনো একটা বস্তুর মধ্যে আধান সবসময় কি হবে? ইলেকট্রনের যে আধানের মান, একটি ইলেকট্রনের যে আধানের মান তার পূর্ণ সংখ্যার গুণিতক হবে। পূর্ণ সংখ্যা মানে 1, 2, কখনো দশমিক পরিমাণে মানে হাফ, একটি ইলেকট্রনের আধানের হাফ আধান কোথাও কোনো বস্তুর মধ্যে আছে এরকম হবে না। আবার বলছি, কোনো বস্তুর মধ্যে একটা বস্তুর মধ্যে আধান থাকবে, কতগুলা থাকতে পারে, সেটা ধনাত্মক আধানই হোক ঋণাত্মক আধানই থাক, তার জন্য প্লাস মাইনাস। সেটা কি হবে? এই যে একটা ইলেকট্রনের যে আধানের মান আছে 1.6 × 10⁻⁹ কুলম্ব, একটা ইলেকট্রন আধানের মান, এর ডবল হবে, ট্রিপল হবে, 4 গুণ হবে, 5 গুণ হবে, 6 গুণ হবে, কখনোই এর অর্ধেক হবে না। 10টা ফুল আর একটা হাফ এরকম হবে না, যা হবে ফুল হবে। বুঝতে পারলাম? তাহলে এটাই হলো আধানের কোয়ান্টায়ন নীতি। কোনো বস্তুর মধ্যে একটা ইলেকট্রনের মোট আধানের যে মান তার পূর্ণ সংখ্যার গুণিতক আকারে কোনো বস্তুর মধ্যে মোট তড়িৎ আধান বর্তমান থাকে। বুঝতে পারলাম? একটা অঙ্ক লিখে নিয়ে আমি করছি, ছোট্ট একটা বেসিক অঙ্ক আমরা করে নেব। 1 কুলম্ব আধানে ইলেকট্রনের সংখ্যা কত? তাহলে আমরা সূত্র কি জানি? আমরা জানি কিউ সমান এন ইন্টু ই। আমাদের কি বের করতে বলছে? ইলেকট্রনের সংখ্যা, নাম্বার অফ ইলেকট্রন হচ্ছে এনটা। তাহলে এন সমান কত হবে? কিউ বাই ই। তাহলে এখানে কিউ এর মান কত? কিউ এর মান হচ্ছে 1 কুলম্ব। আর একটা ইলেকট্রনের আধান মান একটু আমরা আগে দেখলাম কত? 1.6 × 10⁻⁻19 কুলম্ব। তাহলে আমরা হচ্ছে কুলম্ব কেটে যাবে, তাহলে নাম্বার অফ ইলেকট্রন পাবো। তাহলে 1.6কে 1কে দিয়ে যদি ভাগ করে তাহলে কী হবে? 10 হলো, ভাগ যায় না, তাই তো, দশমিক নিয়ে 0 নিলাম। তারপর কত বাদ দিব? তারপর বাদ দিতে হবে আমাদের হচ্ছে 6। 6 ষোলং কত? 6 36 6, 6 6 96। তারপর হচ্ছে 4, দশমিক 16, হ্যাঁ, 16 দুগুণে 3 ষোলং 48, 16 দুগুণে 32, 32 80, 5 ষোলং 80। তাহলে এটা পাচ্ছি কত হচ্ছে তাহলে? 0.625 × 10⁻⁻19 কুলম্ব। এক ঘোর আগের নিয়ম হচ্ছে আমাদের 6.25 লিখতে হবে, 10⁻9, এটা প্লাস হয়ে যাবে পরে গেলে 18টি। তাহলে 1 কুলম্ব তড়িৎ আধানের মধ্যে এই যে একটা বিশাল বড় মাপের সংখ্যা 6.25 × 10⁻18, 18টি ইলেকট্রন বর্তমান থাকে। ঠিক আছে? তাহলে আমরা বেসিক সেই জিনিসগুলো দেখে নিলাম। এরপরে আমরা চলে আসবো কুলম্বের সূত্রে, ডাইরেক্ট কুলম্বের সূত্র। কুলম্বের সূত্র তোমরা পড়েছো, ক্লাস 8-এই পড়েছো। কুলম্বের সূত্র, কুলম্বের সূত্র পড়ার জন্য আমরা কি করব? দুইটা আধান নিয়ে নেব, তাদের মধ্যে দূরত্ব কত? আর এই যে আধান দুটো নিলাম, প্লাস না মাইনাস সেটা উল্লেখ করব না, আধান। ঠিক আছে? এই আধান দুটার মধ্যে কি ক্রিয়া করবে? আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করবে, সেটা মনে করলাম এফ। এই এফটা কত? এই বলটা, সেটাই বলেছে কুলম্ব। এই বলের মানটা কি হবে? ঠিক আছে? সূত্রটা বলছি, সূত্রটা লিখছি না, সময় বেশি লেগে যাবে। বলছি, তোমরা পোস্ট করে লিখতে পারো। যে কোনো দুটি বিন্দু আধান পরস্পরকে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে, আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে। যে কোনো প্রকার দুটি বিন্দু আধান পরস্পরকে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে। এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান
আধান দুটির মানের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। কি বললাম? তাহলে যে কোনো দুই প্রকার আধান পরস্পরকে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে। এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান এই যে এফ, আধান দুটির মানের একটা Q1 একটা Q2, একটা Q1 Q2 করে দিই, আধান দুটির মানের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক 1/r²। তাহলে এই দুটাকে যদি কম্বাইন করি, এটাকে 1 নাম্বার দিলাম, এটাকে 2 নাম্বার দিলাম, ঠিক আছে? তাহলে আমরা কি করেছি, এটা হচ্ছে আধানের মান Q1 ও Q2, তারা পরস্পর আর ডিস্টেন্স আর একক দূরত্বে তারা অবস্থান করে, তাদের মধ্যে আকর্ষণ বলটা করতে হবে। তাহলে এই দুইটাকে 1 ও 2-তে যৌগিক ভেদের নিয়ম যদি প্রয়োগ করি, যৌগিক ভেদের নিয়ম প্রয়োগ করলে কি পাবো? নিয়ম প্রয়োগ করে পাই কি পাবো? এফ প্রপোর্শনাল টু অর্থাৎ সমানুপাতিক, উপরে চলে আসবে Q1 Q2/r²। তাহলে এই যে সমানুপাতিক চিহ্ন সরিয়ে যদি আমরা একটা সমান সমান নিয়ে আসতে চাই, ইজ ইকুয়াল টু, তাহলে একটা ধ্রুবক লাগবে, সেটাকে কে ড্যাশ ধরছি, Q1 Q2/r²। এই কেটা কি, কে ড্যাশটা কি? সমানুপাতিক ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক K1 কে ড্যাশ হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, ঠিক আছে? কে ড্যাশ হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। এই যে পেলাম, এটা হচ্ছে কুলম্বের সূত্রের গাণিতিক রূপ। এর আবার দুটি রূপ আছে, এসআই রূপ, সিজিএস রূপ, সেটাও দেখে নেব। তার আগে আরেকবার সূত্রটা বলে দিই। যে কোনো প্রকার দুটি বিন্দু আধান পরস্পরকে আকর্ষণ বা বিকর্ষণ করে, এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধান দুটির মানের গুণফলের সর্বাধিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, বুঝতে পারলাম? ঠিক আছে, এবার রূপ দুটো দেখে নেব। তাহলে আমরা কুলম্বের সূত্রের গাণিতিক রূপ কি পেলাম? কুলম্বের সূত্রের যে গাণিতিক রূপ পেলাম সেটা হচ্ছে F সমান কে ড্যাশ Q1 Q2/r²। তাহলে আমরা একদিকে দেখব এসআই রূপ, একদিকে দেখব সিজিএস রূপ। এদিকে সিজিএস রূপ দেখি, সিজিএস রূপ বা চেহারা, এইদিকে দেখব এসআই পদ্ধতিতে রূপ, এসআই রূপ। সিজিএস পদ্ধতিতে যে কে ড্যাশ আছে, এই কে ড্যাশটাকে ধরা হয় 1/k। তাহলে আমার কি দাঁড়াবে? F সমান 1/k Q1 Q2/r²। এই কে কাকে বলে? কে হচ্ছে শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। এর মান কত? সিজিএস পদ্ধতিতে এর মান সাধারণত 1 হয়, এসআই রূপে কে ড্যাশ কি হয়? 1/4πε0। তাহলে রাশিমালাটা কি দাঁড়াবে? F সমান 1/4πε0 ইন্টু Q1 Q2/r²। এর মান আছে, এটার একটা মান আছে। এর মান কত? এর মান হচ্ছে, আমরা যদি করি তাহলে পাবো 9 ইন্টু 10⁹ Q1 Q2/r²। এটা হচ্ছে কার মান? 1/4πε0 ইকুয়াল টু 9 ইন্টু 10⁹। আমরা যদি একক বের করতে চাই তাহলে এটার একক কত আসবে? সেটা আসবে হচ্ছে, লিখে দিচ্ছি, পরে আমি দেখাই দেবো, নিউটন মিটার স্কোয়ার কুলম টু দি পাওয়ার -2। এটার একক হবে নিউটন কুলম স্কোয়ার -2। কারণ কি, এখানে বল আছে, এটা এদিকে চলে আসবে আর এটা কুলমটা ভাগ হয়ে যাবে। এখানে ε0 হচ্ছে শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা, ε0 হচ্ছে শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা। এরও মান আছে, এর মান কত? 8.854 ইন্টু 10⁻12। এই এককটা যা আছে তা উল্টে যাবে, অর্থাৎ কুলম স্কোয়ার নিউটন ইনভার্স মিটার -2। ঠিক আছে, এতগুলো জিনিস আমাদের জানতে হবে। তাহলে আমরা কি পেলাম? কুলমের সূত্রের দুটো রূপ আছে, একটা সিজিএস পদ্ধতির রূপ যেখানে কে ড্যাশ হচ্ছে 1/k এবং এফ হচ্ছে 1/k এফ। তাহলে কি হবে? মানটা বসিয়ে দিলে এটা হবে। কে হচ্ছে কি শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা, সিজিএস পদ্ধতিতে এই কে এর মান হচ্ছে 1। আর এসআই পদ্ধতিতে কে ড্যাশের মান হচ্ছে 1/4πε0। এটাকে মনে রাখবে, এটাকে বলছে এফসাইলন।
হ্যাঁ 1/4/ε0, 1/4/ε0 এর মান কত? 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার কুলম্ব ইনভার্স। আর এপসাইলনকে শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা বলা হয়, এর মান হচ্ছে 8.854 × 10⁻12 কুলম্ব স্কয়ার নিউটন ইনভার্স মিটার-2। এই পর্যন্ত বুঝতে পারলাম সবাই? আর ছোট্ট একটা টপিক বলে আমরা এই চ্যাপ্টারটা শেষ করব। আমরা শুধু জেনে নিব 1 কুলম্ব এবং 1 ESU তড়িৎধান কাকে বলে, এইটুকু বলে আমরা এই চ্যাপ্টার শেষ করব। 1 কুলম্ব এবং 1 স্টেট কুলম্ব কাকে বলে, 1 কুলম্ব ও 1 স্টেট কুলম্ব, 1 কুলম্ব ও 1 স্টেট কুলম্ব কাকে বলে, এটা জানার জন্য আমাদের যেটা করতে হবে, 1 কুলম্বটা প্রথমে দেখে নিই। এফ সমান আমরা দেখলাম একটু আগে 9 × 10⁹, হ্যাঁ, Q1 Q2/r²। এখানে যদি আমরা Q1 = Q2 = 1 কুলম্ব বলি, মানে যার সংজ্ঞা দিচ্ছি 1 কুলম্ব যদি জানতে চাই, তাহলে আরকে যদি আমরা 1 মিটার ধরি, তাহলে এফ সমান কত হবে? 9 × 10⁹ নিউটন হবে। তাহলে এই জায়গা থেকে আমরা সংজ্ঞাটা কী করে পাবো? তাহলে আমরা যদি বলতে পারি দুটি সমপরিমাণ বিন্দু আধান, অবশ্যই সংজ্ঞার ক্ষেত্রে এখানে অবশ্যই আমরা বলে দেবো সমপরিমাণ আধান, কারণ আমরা বিকর্ষণ বল দিয়ে সংজ্ঞাটা দেবো। দুটি সমপরিমাণ বিন্দু আধান যদি পরস্পর 1 মিটার দূরত্বে অবস্থান করে এবং তাদের মধ্যে বিকর্ষণ বলের মান 9 × 10⁹ নিউটন হয়, তবে ওই সমপরিমাণ যে বিন্দু আধান তাদের প্রত্যেককে 1 কুলম্ব বলে। বুঝতে পারলাম? আরেকবার বলছি, দুটি সমপরিমাণ বিন্দু আধান যদি পরস্পর 1 মিটার দূরত্বে অবস্থান করে এবং তাদের মধ্যে ক্রিয়াশীল বিকর্ষণ বলের মান যদি 9 × 10⁹ নিউটন হয়, তাহলে প্রতিটি বিন্দু আধানকে 1 কুলম্ব বলে। স্টেট কুলম্ব কাকে বলে? আমরা জানি F = 1/k × 10⁻Q1 Q2/r²। তাহলে এখানে হচ্ছে এটা সিরিজ পদ্ধতিতে k এর মান 1 হবে, এটা 1 × 1 হয়ে যাবে, এটা 1 সেমি হয়ে যাবে, 1 সেমি হয়ে যাবে। তাহলে এখানে কি হবে? F এর মান হবে 1 ডাইন, এখানে আর নিউটন কি বলে 9 × এরকম কোনো সংখ্যা আসবে না, এখানে যা আসবে সব গুণ করে 1 পাবো। তাহলে দুটি সমপরিমাণ বিন্দু আধানকে পরস্পর 1 সেমি দূরত্বে যদি অবস্থান করে এবং তাদের মধ্যে ক্রিয়াশীল বিকর্ষণ বলের মান যদি 1 ডাইন হয়, তাহলে প্রতিটি বিন্দু আধানকে কি বলে? 1 স্টেট কুলম্ব বলে। তাহলে আজকের মতো এই পর্যন্তই আমার ভিডিও শেষ করছি। এরপরে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ টপিক, যেমন হচ্ছে তড়িৎ বিভব কাকে বলে, হ্যাঁ, তারপর হচ্ছে তড়িৎচালক বল কাকে বলে, এই টপিক নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আসবো। তোমরা সবাই আমার ভিডিও যদি পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব দিয়ে সঙ্গে থাকবে। অবশ্যই সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিও শেষ করছি। যাওয়ার আগে লাস্ট একটা কথা না বললে নয়, এই যে কুলম্ব সূত্রের প্রযোজ্যতা বলে একটা কথা বলে দিয়েছিলাম, সেটা বলতে ভুলে গেছি, বলে দিই সেটাও। কুলম্ব সূত্রের প্রযোজ্যতা এটা কোথায় প্রযোজ্য হয়? দুইটা ক্ষেত্র শুধু আমাদের মনে রাখতে হবে। একটা হচ্ছে বিন্দু আধান ছাড়া এই সূত্র প্রযোজ্য হয় না, এবং কি স্থির তড়িৎ ইলেকট্রোস্ট্যাটিক, হ্যাঁ, এই দুটো জিনিস। হ্যাঁ, বিন্দু আধানের ক্ষেত্রে এই সূত্র প্রযোজ্য হবে, এবং হচ্ছে স্থির তড়িৎ যদি হয় তাহলে এই সূত্র প্রযোজ্য হবে। হ্যাঁ, চলতড়িৎ ক্ষেত্রে এই সূত্র প্রযোজ্য হয় না। ঠিক আছে, সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি ভিডিওটি শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।